আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো যে করোনার ফলে যে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে। অর্থনীতির পরিভাষায় আমাদের সামনে ৩টা সিনারিও দাঁড়িয়ে আছে। ফার্স্ট সিনারিও, যে অর্থনৈতিক যে বিপর্যয় সেটা খুবই শার্প বিপর্যয় হবে এবং পৃথিবী একদম শার্প উঠে দাঁড়াবে। এটাকে বলে ভি শেপড ফল, যে একদম শার্প ডাউন শার্প আপ। আরেকটা যে শেপ আছে সেটা হচ্ছে ইউ শেপড, যে অর্থনৈতিক বিপর্যয় হবে, পৃথিবীর যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি সেটা নেমে যাবে, এটা পারসিস্টেন্ট থাকবে কয়েক মাস বা এক বছর, তারপর আবার হচ্ছে সেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। থার্ড সিনারিও হচ্ছে এল শেপড। এল শেপটা হচ্ছে যে অর্থনীতি পড়ে যাবে এবং অর্থনীতি অনেক দিন ধরে হচ্ছে সেই পরন্ত অবস্থায় অবস্থান করবে। সো এখন করোনার যে সিচুয়েশনটা সেটা কিন্তু 2008-9-এর যেই রেসেশন সেটা থেকে কিছুটা ডিফারেন্ট। 8-9-এর যে রেসেশনটা হয়েছিল সেটা হয়েছিল যে ব্যাংকগুলো এবং রিয়েল এস্টেট যারা আছে তাদের ভিতর মধ্যকার একটা আর্থিক গোলযোগের কারণে তারা দুজন, এই দুটো পক্ষ মিলে আসলে ধারণ করেছিল যে তারা এই রিয়েল এস্টেট সেক্টরে মানে যত ইচ্ছা তত লোন দিবে, কোনো ধরনের ক্রেডিট রেটিং ছাড়া বা কোনো ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট ছাড়াই। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আলটিমেটলি 2008-9-এর যে রেসিশন সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু করোনার যে রেসিশনটা সেটা হচ্ছে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে স্বাস্থ্যগত বিপর্যয়, আর একটা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। আর এটা এমন একটা বিপর্যয় যেটা আসলে কিন্তু কেউ ডেকে আনেনি। যেটা আসলে বলা হয়ে থাকে যে চায়নার যেই পশু পাখি মার্কেট হোক বা যে ল্যাব হোক সেখান থেকে পৃথিবী ছড়িয়ে গেছে। তো এর ফলশ্রুতিতে যে বিশ্ব যারা নেতারা আছেন বা নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেকটা দেশের অর্থনীতিকে সাময়িকভাবে বন্ধ করে রেখেছেন। সো আগের বিপর্যয়টা ছিল যে আস্তে 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 ম্যানিপুলেট করে সেটাকে ওই অবস্থায় নিয়ে যাওয়া, আর এখনকার বিপর্যয়টা হচ্ছে যে হচ্ছে অর্থনীতিটাকে জাস্ট পজ করে রাখা, রাইট? ব্যবসা বাণিজ্য যে যেখানে থাকা সেখানে আছে, কিন্তু পজ হওয়ার ফলে কিছু কিছু ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন রেস্টুরেন্ট, যেমন পর্যটন, যেমন হচ্ছে আমরা যদি বলি যে উড়োজাহাজ, এই ধরনের শিল্পগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনাতে আসলে দেখা যাবে যে কোন অর্থনীতি কতটুকু স্ট্রং এবং কোন অর্থনীতি কতটুকু সঠিকভাবে করোনা পরবর্তী যে পরিস্থিতি সেটাকে ম্যানেজ করতে পারে। এখানে আমরা যে ইংলিশে বলি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেই উদাহরণটাই বারবার সামনে চলে আসবে। বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে যেমন আমেরিকা, যেমন কানাডা, ওনারা কিন্তু তাদের নাগরিকদের দেখভাল করার জন্য প্রত্যেককে বাসায় থাকতে বলছেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যন্ত যে আনএমপ্লয়মেন্ট ভাতা থেকে শুরু করে বিভিন্ন ভাতা পৌঁছে দিচ্ছেন। এখন তৃতীয় বিশ্বের যে দেশগুলো, বাংলাদেশ বা ভারত, এসব দেশে কিন্তু এগুলো চিন্তা করা অনেক টাফ, রাইট? কিন্তু এইসব দেশের সরকারদের প্রধান কাজ হচ্ছে বা তারা চেষ্টা করে যাচ্ছেন যে মানুষের কাছে অন্তত যেটা হচ্ছে বেসিক নিড, যেটা যে খেয়ে পরে বাঁচার জন্য, সেটা পৌঁছে দেয়। এখন করোনার ফলে কি হতে পারে যে সম্ভাব্য, এখন রিসার্চ অনেক কিছুই বলে, বিভিন্ন পত্রিকার কলামে বিভিন্ন কিছুই দেখা যায়, কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি করোনার ফলে যেই অর্থনৈতিক যে বিপর্যয়টা হবে সেটা হচ্ছে ইউ শেপড একটা বিপর্যয়। ইউ শেপটা হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় লাস্ট ফেব্রুয়ারি থেকে মোটামুটি বিশ্বের প্রতিটা দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ। বিশ্বের অনেকগুলো দেশ এখন হচ্ছে করোনাকে মোকাবেলা করার জন্য ভ্যাকসিন আবিষ্কার করার জন্য কিন্তু চেষ্টা করছে। আমরা দেখলাম ইংল্যান্ডে চেষ্টা হচ্ছে, আমরা দেখেছি ইউএসএতে চেষ্টা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করছে, এমনকি আমাদের প্রতিবেশী ভারতের বিজ্ঞানীরাও, চিকিৎসা বিজ্ঞানীরাও চেষ্টা করছে। সো এই যে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা চতুর্থ মাসে করোনার যেই অবস্থাটা সেটা বিরাজ করছে এবং অনেক দেশ, ইউএস সহ, এবং অনেক দেশ কিন্তু করোনার যে পিক সিচুয়েশন সেটাকে ওভারকাম করে ফেলেছে। ভয় করা হচ্ছে যে এই লকডাউনগুলো যদি তুলে দেওয়া হয়, করোনা আবার কিন্তু হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, দ্বিতীয় দফায় মানুষ আক্রান্ত হবে। সেই জন্য দেশগুলো অত্যন্ত কশাসভাবে তারা তাদের বিজনেস এবং ইকোনমিকে রিওপেন করার চেষ্টা করছে। সো এর ফলশ্রুতিতে অর্থনীতির যে চালিকা শক্তিগুলো, যে ব্যবসা বাণিজ্যগুলো ছিল, সেগুলো এখনো বন্ধ হয়ে আছে। সো আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি অনেকটা হচ্ছে বন্ধ হয়ে আছে অনেকগুলো সেক্টর। যেমন আমি পার্সোনালি ব্যাংকিং সেক্টরে আছি এবং ব্যাংকিং সেক্টরের অনেকগুলো সেকশন কিন্তু এখন একদম 100% ফুল ফ্রেশ অপারেশন করছে ব্রাঞ্চ ব্যাংকিং ছাড়া। যেই আরও সার্ভিস সেক্টরগুলো আছে তারা ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কিন্তু তাদের বিজনেসকে চালিয়ে নিতে পারছে। সো সেটাই বললাম যে তারপরেও সামগ্রিকভাবে অর্থনীতি পড়ে গিয়েছে এবং অর্থনীতির যে মন্দাভাব সেটা 4 মাস ধরে দেখা যাচ্ছে এবং এই সিচুয়েশনটা চলতে থাকবে তখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একটা গভর্নমেন্ট সেই কনফিডেন্সটা পাচ্ছে যে তারা ইকোনমিকে রিওপেন করে দিবে। সো সেই কনফিডেন্সটা তারা তখনই পাবে যখন দেখবে তাদের কার্ভটা ফ্ল্যাট এবং তাদের যে দ্বিতীয় দফায় যে সংক্রমণ সেটার হার অনেক কম। সো আমরা ইটালিতে দেখলাম যে হচ্ছে অর্থনীতিকে কিন্তু আসলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রিওপেন করে দেওয়া হচ্ছে। আমরা স্পেনেও দেখলাম অর্থনীতিকে রিওপেন করে দেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়াতেও রিওপেন করে দেওয়া হচ্ছে, আমেরিকাও হচ্ছে রিওপেন করে দিবে। এবং দেখা যাচ্ছে আমি যেই দেশে থাকি আয়ারল্যান্ড, সেখানে হচ্ছে লকডাউন 5 তারিখ পর্যন্ত ছিল, সেটা 18 তারিখ পর্যন্ত প্রলং করা হয়েছে, কিন্তু এরপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হচ্ছে সেই লকডাউনটাকে খুলে দেওয়া হবে। শেয়ার মার্কেট থেকে শুরু করে অন্যান্য যেই হচ্ছে ক্যাপিটাল যে সোর্সিংগুলো, সেগুলো এক ধরনের স্থগিত হয়ে আছে এবং আস্তে আস্তে করে সেই ব্যবস্থাগুলোকে খুলে দেওয়া হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা দেখা যাবে খুব খুব দ্রুত প্রত্যেকটা দেশ কাভার করে নেবে যদি করোনার ভ্যাকসিন আবিষ্কার করা হয়। যেই মুহূর্তে করোনার ভ্যাকসিন আবিষ্কার করা হবে, যদি নিউজটা কনফার্ম হয়, তারপর দিন থেকে দেখবেন যে স্টক মার্কেটে শেয়ারের দাম কীভাবে বেড়ে যায়, তারপর দিন থেকে দেখবেন যে ইনভেস্টরদের কনফিডেন্স কেমন বেড়ে যায়। সো আমি মনে করি যে করোনা নিয়ে আসলে যতটুকু আমাদের ভয়, ততটুকু ভয়ের চেয়ে আসলে ম্যানেজমেন্ট এখানে প্রয়োজন। উন্নত দেশগুলো যেটা করছে যে তারা কার্ভটাকে ফ্ল্যাট করার চেষ্টা করছে এবং ফ্ল্যাট করার মাধ্যমে তারা পরিস্থিতিকে অবজার্ভ করার চেষ্টা করছে, অবজার্ভ করে তারপর হচ্ছে কি করা যায় সেটা। এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের কিছু কিছু ডিসিশন আসলে হচ্ছে কন্ট্রাডিক্টরি ডিসিশন। যেমন গার্মেন্টস খুলে দেওয়ার ডিসিশন যেটা ছিল, সেটা কিছুটা কন্ট্রাডিক্টরি ছিল। আবার হচ্ছে যে প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো আছে, সেগুলোকে খুলে দেওয়ার ব্যবস্থাটাও কিছুটা কন্ট্রাডিক্টরি ছিল। গভর্নমেন্ট থেকে চেষ্টা করা হয়েছিল লকডাউন ধরে রাখার জন্য, কিন্তু আসলে গভর্নমেন্টের একা দোষ দিলে হবে না। আমরা সাধারণ মানুষের ভিতরে এক ধরনের একদম অসচেতনতা বিরাজ করছে, যার ফলে হচ্ছে লকডাউনটা খুলে দিতে হচ্ছে। এখন গভর্নমেন্টকে আসলে ম্যানেজ করতে হবে যে করোনাটাকে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। আমি কি হেলথের দিকে ফোকাস করবো না আমি অর্থনীতির দিকে ফোকাস করবো? কিন্তু একটা প্রবলেম যেটা হচ্ছে যে যদি গভর্নমেন্ট এই লকডাউনটাকে যদি স্ট্রিক্টলি মেনটেন না করতে পারে, তাহলে যেটা বললাম যে যেই ইকোনমিক যে ফলটা, যেটা ইউ শেপ হওয়ার কথা, যে একদম ফল করে আবার উঠে যাবে, সেই ফলটা কিন্তু আসলে এল শেপড হয়ে যাবে। তখন ইকোনমি পড়ে যাবে এবং ইকোনমি একটা লম্বা সময় ধরে সেই পড়ন্ত অবস্থায় থাকবে। যদি আপনি দেখেন বাংলাদেশের, আমরা যদি অর্থনীতির 3টা মেইন ড্রাইভার চিন্তা করি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গার্মেন্টস, 2 নম্বর হচ্ছে হিউম্যান রিসোর্স, রাইট, আর 3 নম্বর হচ্ছে আমাদের এগ্রিকালচার। এর বাইরে কিন্তু আমরা মূলত ইম্পোর্ট ওরিয়েন্টেড। সো বাংলাদেশে যদি আমরা না বোঝাতে সমর্থ হই যে আমরা করোনা মুক্ত, তখন কিন্তু এখন আমরা গার্মেন্টস যে কারণে ধরেন 10টা-5টা গার্মেন্টস খুলছি, আমরা কিন্তু 6 মাস পরে যখন এই বিশ্বের দেশগুলোকে সেই করোনাকে গুছিয়ে নিবে, পরবর্তীতে যদি বাংলাদেশে করোনা থেকে যায়, তারা কিন্তু বাংলাদেশ থেকে অর্ডার দিতে তারা শঙ্কিত বোধ করবে। সেম গোজ ফর হিউম্যান রিসোর্স। যখন মিডল ইস্ট মার্কেট এই ব্যবস্থাটা থেকে উত্তরণ করবে, কিন্তু তখনও যদি বাংলাদেশে করোনা থেকে যায় বা সেকেন্ড হারে যদি সংক্রমণে থেকে যায়, তখন কিন্তু সেই দেশগুলো সেলফিশের মতো বাংলাদেশ থেকে আর হচ্ছে এমপ্লয়ি নিবে না, আনটিল অর আনলেস বাংলাদেশ ক্যান ডিফিট করোনা। সো আমার সাজেশনটা হচ্ছে এটাই যে বাংলাদেশের লকডাউনটাকে প্রলং করা উচিত এবং এই করোনা ফ্ল্যাটটাকে মোটামুটি একটা পর্যায়ে না নেওয়া পর্যন্ত আসলে যে এই ওপেন করার যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে, সেই আত্মঘাতী ডিসিশনগুলো না নেওয়াটাই উচিত। আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার সাথে যারা আছেন, যেমন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা যে ভুল সিদ্ধান্তগুলোকে আমরা দেখেছি, আমাদের গার্মেন্টস সেক্টরের যে ভুল সিদ্ধান্তগুলো সেগুলো আমরা দেখছি, এই বিষয়গুলোতে আসলে সবাইকে অনেক বেশি কঠোর হতে হবে। পুলিশ কাজ করছেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করছি পুলিশ এই বিষয়ে আরও বেশি স্ট্রিক্ট হবেন এবং যেন মানুষজন লকডাউন মেনে চলেন সেই বিষয়টাকে এনশিওর করার চেষ্টা করেন। কেন্দ্রীয় ব্যাংকের এখানে বিশাল বড় একটা ভূমিকা আছে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশের যে মনিটরি পলিসি, সেটার ধারক বাহক বলা যেতে পারে, এবং ফিসকাল পলিসি যেটা গভর্নমেন্ট গ্রহণ করে, সেটাও এক্সিকিউট করার জন্য গভর্নমেন্টের সাথে কেন্দ্রীয় ব্যাংক অনেক স্ট্রংলি কাজ করেন। সো এখানে আমি বলবো যে অর্থনীতিকে চাঙ্গা করার অন্যতম বড় হাতিয়ার বা অন্যতম বড় প্লেয়ার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, আমরা যদি আমেরিকার ফেডারেল রিজার্ভের দিকে তাকাই বা ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক অফ ইংল্যান্ডের দিকে তাকাই, প্রত্যেকে যেটা করছে সেটা হচ্ছে বাজারে যে কারেন্সি সাপ্লাই বা তারল্য যে সরবরাহ, সেটাকে এনশিওর করছে। ফেডারেল রিজার্ভের যে ব্যাংক রেট, সেটা এমনিতেই কম ছিল, সেটা সারা 0% নামিয়ে এনেছে। 0% নামিয়ে আনার উদ্দেশ্যই হচ্ছে এটা যে যারা কমার্শিয়াল ব্যাংক আছে বা যারা জনগণ আছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে যেন তারা স্পেন্ড করতে পারে। যারা ইনভেস্টর আছে তারা যেন একদম পথে বসে না যায়, তারা যেন সেই কনফিডেন্সটা পায় যে তাদের একটা ব্যাকআপ আছে। সেম গোজ ফর সেন্ট্রাল ব্যাংক অফ ইংল্যান্ড, তারাও কিন্তু হচ্ছে সেই রেটটাকে একদম 0.01-এ নেমিয়েছে, যেটা হচ্ছে একদম নগণ্য। আনার উদ্দেশ্যটাই এটাই হচ্ছে যে বাজারের তারল্যটাকে ধরে রাখা। সো তারল্যটা ধরলে যেটা হবে যে এই যে ইউ শেপটের যে ইকোনমি, সেই অর্থনীতি যে অল্প সময়ের জন্য পড়ে থাকবে, সেই সময়টাতে অর্থনীতি যেন ডুবে না যায়, অ্যাটলিস্ট মানুষ যেন কিছু করে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। এরপর যখন পিক হবে তখন যেন মানুষ সেটাকে ক্যাপিটালাইজ করতে পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা হবে যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের ব্যাংক রেট হচ্ছে
আমরা জানি বেশ মোটামুটি হাই অন্যান্য দেশের তুলনায়। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক যেটা করতে পারে, ব্যাংক রেটকে অ্যাডজাস্ট করতে পারে। বাংলাদেশের সিআরআর রেট দেখা গেছে যে কমিয়ে ফেলা হয়েছে, যেটা আসলে ইন্ডিকেট করে যে সেন্ট্রাল ব্যাংক চাচ্ছে যে বাজারে মানি সরবরাহ থাকুক। বাংলাদেশে কিন্তু ডিপোজিট মানুষ জমা দিচ্ছে না এখন, লোনের রিপেমেন্ট হচ্ছে না। সো যেই কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তারাও কিন্তু হচ্ছে মানি শর্টেজে ভুগবে। গভর্নমেন্ট টাকা চাইবে তাদের প্রণোদনার জন্য, তারপর হচ্ছে আপনার সরকার তো টাকা চাইবে, তারপরে হচ্ছে যারা ইনভেস্টর তারা টাকা পাবে না ব্যাংকগুলো থেকে নেওয়ার জন্য, ব্যাংকগুলো নিজেরাই ড্রাইড আপ। সো একটা কিন্তু অনেক কঠিন সময় বাংলাদেশের অর্থনীতির জন্য অপেক্ষা করছে যদি কিনা এটা সঠিকভাবে ম্যানেজ করা না যায়। কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে এখানে ইন্টারভিন করা, ব্যাংকগুলোকে হেল্প করা, ব্যাংকগুলোর সাথে কাজ করা এবং সরকারকে সাহায্য করা, যাতে করে এই মানির যে সরবরাহ বা তারল্য সরবরাহটা সেটা যেন অব্যাহত থাকে। অনেকে বলেছেন যে টাকা ছাপানোর জন্য। বাংলাদেশের ইনফ্লেশন রেট কিন্তু 5.5 আপ। তো সেই ক্ষেত্রে যদি আমরা টাকা ছাপাই তাহলে কিন্তু এটা বাংলাদেশের ইনফ্লেশনকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে, কারণ বাংলাদেশ হচ্ছে একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। সো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। টাকা ছাপানোটাও হতে হবে একদম লাস্ট স্টেপ, যখন আর কোনো কিছুই করার নাই তখন হচ্ছে টাকা ছাপানো। এর আগ পর্যন্ত যদি টাকা না ছাপিয়ে থাকা যায় তাহলে আমি মনে করি যে সেটাই বেটার। আশা করছি বাংলাদেশের যারা আছেন এবং প্রত্যেকটা, এবং আমার আসলে ভিডিওটার উদ্দেশ্য ছিল যে আমাদের নিজেদের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করা। যেমন হচ্ছে আমার যদি একটা ছোট্ট একটা জমি থাকে, সেখানে হচ্ছে আমি এটাকে যে কতটুকু ইকোনমিক অ্যাক্টিভিটি সেটা থেকে জেনারেট করতে পারি সেটাকে দেখা, কারণ এখানে সরকার 20 কোটি মানুষের জন্য একা করে পারবেন না। আবারও বলছি যে বাংলাদেশের যে রিকভারিটা সেটাতে সবার সংশ্লিষ্ট থাকা প্রয়োজন এবং সবার ইনভলভমেন্ট থাকা প্রয়োজন। সো যদি কারো কৃষি জমি থাকে তাহলে হচ্ছে তার উচিত সেদিকে ফোকাস করে। কেউ যদি ফ্রিল্যান্সিং পারেন, ফ্রিল্যান্সিংয়ে যদি ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে দেখা, এবং এসএমইর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতে আসলে ইনভলভ হওয়ার চেষ্টা করা উচিত। এবং এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের যে প্রণোদনাগুলো সেগুলো যেন সঠিক মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় সেই জিনিসটা এনশিওর করা উচিত। আশা করছি এই যে অর্থনৈতিক সংকট সেটা কেটে যাবে এবং পৃথিবী আবারও আগের মতো হচ্ছে অর্থনৈতিকভাবে সচল হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।